প্রিয় ছাত্রছাত্রীরা, আজ ঈদের পরে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের ক্যাপিটাল বাজেটিং টেকনিক এই চ্যাপ্টারের একটি অঙ্ক করানোর জন্য। আমি অঙ্কটি নিয়ে কথা বলছি তোমাদের সামনে। থমাস কোম্পানি is considering two mutually exclusive projects. থমাস কোম্পানির সামনে দুটি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট রয়েছে। The firm which has a 12% cost of capital has estimated its cash flow as shown in the following. থমাস কোম্পানি দুটি মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টে টাকা বিনিয়োগ করার চিন্তা ভাবনা করছে, যেখানে কস্ট অফ ক্যাপিটাল হবে 12% এবং এই প্রজেক্ট দুটি থেকে ক্যাশ ফ্লো হবে নিম্নরূপ। প্রজেক্ট এ, প্রজেক্ট বি। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করতে হবে আমাকে প্রজেক্ট এ তে টাকা বিনিয়োগ করতে হবে 1,30,000, প্রজেক্ট বি তে 85,000। প্রথম বছরে আমার ক্যাশ ফ্লো হবে, টাকা আসবে আমাদের কাছে 25,000, প্রজেক্ট বি তে 40,000। দ্বিতীয় বছরে প্রজেক্ট এ তে 35,000, প্রজেক্ট বি তে 35,000। তৃতীয় বছরে প্রজেক্ট এ তে 45,000, বি তে 30,000। চতুর্থ বছরে প্রজেক্ট এ তে 50,000, প্রজেক্ট বি তে 10,000। পঞ্চম বছরে প্রজেক্ট এ তে 55,000, প্রজেক্ট বি তে 5,000। রিকোয়ারমেন্টসে বলা হলো ক্যালকুলেট দ্য এনপিভি এন্ড পিআই ফর ইচ প্রজেক্ট। প্রত্যেকটি প্রজেক্টের এনপিভি কত হবে এবং পিআই কত হবে এটি বের করো। দেন সিদ্ধান্ত চেয়েছে ডিসাইড হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড এন্ড ওয়াই বাই দ্য ফান্ড। এই দুটি প্রজেক্টের মধ্য থেকে কোন প্রজেক্টটি আমরা গ্রহণ করব এবং কেন করব তা আমি সমাধান করার জন্য উপস্থাপন করছি। সমাধানটি করার জন্য আমরা একটা টেবিল করব। টেবিলের প্রথম কলাম হবে ইয়ার, তারপরে দুটি ভাগে ভাগ করব, একটি প্রজেক্ট এ এর জন্য আর একটি প্রজেক্ট বি এর জন্য। প্রজেক্ট এ তে হবে 3টি কলাম, প্রজেক্ট বি তে 3টি কলাম। প্রজেক্ট এ এর প্রথম কলামটা হলো সিএফএটি, তারপরে হলো পিভি ফ্যাক্টর, তারপরে হলো পিভি। দেখো প্রজেক্ট এ তে প্রথম বছরের ক্যাশ ফ্লো ছিল 25,000, তারপরে ছিল 35,000, তারপরে 45,000, তারপর 50,000, এরপর 55,000। পিভি ফ্যাক্টর 12%। পিভি ফ্যাক্টর বের করার সূত্রটা আমি এখানে লিখে দিয়েছি এবং ইতিপূর্বের ক্লাসগুলোতে তোমাদেরকে আমি বলে দিয়েছি কিভাবে পিভি ফ্যাক্টর বের করতে হবে। তো 12% পিভি ফ্যাক্টর বের করলে প্রথম বছরে 0.8929, দ্বিতীয় বছরে 0.7972, তৃতীয় বছরে 0.7118, চতুর্থ বছরে 0.6355, পঞ্চম বছরে 0.5674। এবার পিভিটা বের করব সিএফএটির সঙ্গে পিভি ফ্যাক্টর গুণ করে। প্রথম সিএফএটি হলো 25,000, পিভি ফ্যাক্টর হলো 0.8929, দুটা গুণ করলে 22,323। দ্বিতীয় বছরেরটা গুণ করলে 27,902, তৃতীয় বছরে 32,031, চতুর্থ বছরে 31,775, পঞ্চম বছরে 31,207। টোটাল যোগফল 1,45,238। একইভাবে প্রজেক্ট বি তে যদি কাজ করতে চাই, প্রজেক্ট বি এর যে সিএফএটি দেওয়া আছে আমার অঙ্কের মধ্যে, প্রথম বছরে 40,000, তারপরে 35,000, এরপর 30,000, তারপর 10,000, তারপর 5,000। এরপর পিভি ফ্যাক্টর আমার 12%-এ ইতিপূর্বে যেটি বের করা ছিল সেটি আবার লিখে দেব। তারপরে আমরা আবার পিভিটা বের করব। প্রথম বছরের সিএফএটি 40,000 এর সঙ্গে পিভি ফ্যাক্টর 0.8929 গুণ করলে 35,716। দ্বিতীয় বছরে 35,000 এর সঙ্গে এটি গুণ করলে 27,902। তৃতীয় বছরে গুণ করে দিলে 21,354। চতুর্থ বছরে 6,355। পঞ্চম বছরে 2,837। টোটাল 94,164। তো প্রথমে আমরা প্রজেক্ট এ এর জন্য ক্যালকুলেশন করব। রিকোয়ারমেন্টসে বের করব প্রজেক্ট এ তে এনপিভি = টিপিভি মাইনাস এনসিও। দেখো প্রজেক্ট এ এর পিভি কলামের যোগফল 1,45,238 আর ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমার প্রজেক্ট এ তে দেওয়া ছিল 1,30,000 টাকা, বিয়োগ করে দিলে 15,238। পিআই এটি বের করার সূত্রটা হলো টিপিভি ডিভাইডেড বাই এনসিও। আমরা মান বসিয়ে দিয়ে পেলাম 1.12।
একইভাবে প্রজেক্ট বি তে আমরা এনপিবি বের করব। টিপিবির মান 94,164 দিলাম। এনসিও আমার অঙ্কে দেওয়া ছিল 85,000, বিয়োগ করে দিলেন 9,164। এরপর পিআই, এটি বের করার সূত্র টিপিবি ডিভাইডেড বাই এনসিও। আমরা মান বসিয়ে দিয়ে মান পেলাম 1.11। দেখো প্রজেক্ট এ এর এনপিবি পিআই পেলাম, প্রজেক্ট বি এর এনপিবি এবং পিআই পেলাম। এখন আমরা সিদ্ধান্ত দিব। দেখো এনপিবি যদি বিবেচনা করি, প্রজেক্ট এ তে 15,238, প্রজেক্ট বি তে 9,164। সেক্ষেত্রে প্রজেক্ট এ কেই আমার সিলেক্ট করা উচিত, যেহেতু এনপিবি বড় রয়েছে। পিআই, প্রজেক্ট এ তে 1.12, প্রজেক্ট বি তে 1.11। পিআই এর ক্ষেত্রেও দেখা যায় প্রজেক্ট এ টি বড় রয়েছে, তা আমরা এক্ষেত্রেও সিদ্ধান্ত নিতে পারি প্রজেক্ট এ কেই আমরা গ্রহণ করব। তো সর্বোপরি আমরা বলবো প্রজেক্ট এ শুড বি টেকেন বিকজ অফ হাইয়েস্ট এনপিবি অ্যান্ড পিআই। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই অঙ্কটি ভালোভাবে দেখে প্র্যাকটিস করে তোমরা আমাকে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, না হলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তোমরা প্র্যাকটিস করে আমাকে ফেসবুকে কমেন্টস করে জানাও। যদি কোনো সমস্যা থাকে আমি তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ক্যাপিটাল বাজেটিং টেকনিক এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্কটি এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। XYZ Limited estimates that it can save টাকা 50,000 operating cost a year in cash for the next 5 years if it buys a machine at a cost of টাকা 1,50,000. XYZ Limited যদি 1.5 লাখ টাকা দিয়ে একটি মেশিন কিনে, তাহলে আগামী 5 বছর প্রতি বছরে 50,000 টাকা করে সেভ হবে। যদি আমরা 1.5 লাখ টাকা দিয়ে একটা নতুন মেশিন কিনি, এই মেশিন দিয়ে যদি আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রমগুলো পরিচালনা করি, প্রতি বছরে আমার টাকা সেভ হবে 50,000 টাকা, এবং এভাবে সেভ হবে 5 বছর। নো রেসিডুয়াল ভ্যালু ইজ এক্সপেক্টেড, এখানে কোনো সেলভেজ ভ্যালু হবে না। Assume that corporate income tax is to be paid 40% and the desired rate of return after tax is 10%. ধরে নাও সরকারকে ট্যাক্স দিতে হবে 40% এবং এখান থেকে আমার রিটার্ন আসবে 10%। Further assume that depreciation is to be charged straight line method. তুমি ধরে নাও এখানে অবচয় হবে 10% করে। Further assume that depreciation is to be charged straight line method. এখানে অবচয় হবে স্ট্রেট লাইন মেথডে, সরল রৈখিক পদ্ধতিতে অবচয় হবে। প্রথম রিকোয়ারমেন্টসে প্রশ্ন করেছে ডিটারমাইন দ্য পেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। দ্বিতীয় নম্বরে বলছে ডাজ দ্য ফার্ম বাই দ্য মেশিন বেসড অন দ্য ক্যালকুলেটেড এনপিবি, যে এই এনপিবির উপরে ভিত্তি করে এই প্রতিষ্ঠানের এই মেশিনটি ক্রয় করা উচিত কিনা। তোমার কাছ থেকে এই একটি প্রশ্ন উপস্থাপন করা হলো। এখন আমি সমাধান করার জন্য যাচ্ছি। যেহেতু একটা জিনিস খেয়াল করো যে প্রতি বছরে আমার 50,000 টাকা সেভ হবে একটা মেশিন ক্রয় করলে। এই 50,000 টাকা যেটা সেভ হবে এটি আমার ক্যাশ ফ্লো, যে এটি আমার ইনকাম। মূলত প্রতি বছরে যদি 50,000 টাকা করে বাঁচানো যায় একটা মেশিন কিনে, তাহলে এই 50,000 টাকাই আমার ইনকাম হিসেবে গণ্য হবে। তো এখন আমরা দেখবো এই মেশিনের অবচয় কত। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, এটি বের করার সূত্র হলো কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড লাইফ। আমরা বসিয়ে প্রতি বছরের অবচয় বের করলাম 30,000। আমরা প্রথমেই একটা টেবিল করব অ্যানুয়াল সিএফএটি বের করার জন্য। তো প্রথমে লিখবো ওই যে প্রতি বছরে যে 50,000 টাকা করে যে সেভ হবে ওটাকে বলবো সিএফবিটি 50,000। সেখান থেকে অবচয়টা বিয়োগ দেবো 30,000, বিয়োগ করলে 20,000 টাকাকে বলবো ইবিটি। এই ইবিটির উপরে 40% ট্যাক্স দিব। 20,000কে 40% করলে 8,000, 20,000 থেকে 8,000 বিয়োগ দিলে 12,000 টাকাকে বলবো ইএটি। এই ইএটির সঙ্গে আবার ডেপ্রিসিয়েশন 30,000 টাকা যোগ করে দিলে 42,000 টাকা যেটা বের হলো, এটার নাম হবে হলো অ্যানুয়াল সিএফএটি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার প্রথম রিকোয়ারমেন্টসে আমাদের কাছ থেকে জানতে চেয়েছে পেব্যাক পিরিয়ড। তাহলে পেব্যাক পিরিয়ড এটি বের করার আমরা একটা শর্ট সূত্র এখানে প্রয়োগ করব, পিবিপি। যেহেতু প্রতি বছরে আমার টাকা আসবে 42,000 টাকা করে, প্রতি বছরে আমার 42,000 টাকা করে আমার ক্যাশ ফ্লো হবে, তাই পেব্যাক পিরিয়ড বের করার সূত্রটা হবে হলো
এনসিও ডিভাইডেড বাই অ্যানুয়াল সিএফএটি। আমরা এনসিওর মান 1,50,000 টাকা লিখবো, যেহেতু মেশিন কিন্তু আমার 1.5 লাখ টাকা ব্যয় হবে। অ্যানুয়াল সিএফএটি এইমাত্র আমরা টেবিলে যেটা বের করলাম 42,000 বসাই দিয়ে ক্যালকুলেশন করে আমার মান আসলো 3.57 ইয়ার্স। এরপরে বের করতে হবে নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি। এনপিভি বের করার সূত্রটা হলো টিপিভি মাইনাস এনসিও। এখানে দেখো ক্যাশ ফ্লোটা 42,000, এটা প্রতি বছরে হবে। আমার প্রথম বছরে 42,000, দ্বিতীয় বছরে 42,000, তৃতীয় বছরে 42,000, এভাবে 5 বছর পর্যন্ত আমার 42,000 টাকা করে ক্যাশ ফ্লো হবে। তাই আমরা এখানে প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা প্রয়োগ করবো হলো অ্যানুইটির সূত্র। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির সূত্র প্রয়োগ করে দেখো টিপিভির জায়গায় লিখলাম অ্যানুয়াল সিএফএটি ডিভাইডেড বাই আই ইন্টু 1 - 1 বাই 1 প্লাস আই টু দা পাওয়ার এন মাইনাস এনসিও। অ্যানুয়াল সিএফএটি 42,000 টাকা লিখলাম। আয়ের মান আমার অঙ্কের মধ্যে বলা ছিল, রেট অফ রিটার্ন দেওয়া আছে 10%, 0.10 লিখলাম। এন এর জায়গায় লিখবো এটা 5 বছর মেয়াদী প্রজেক্ট, 5 লিখলাম এন এর মান। আমরা এনসিওর জায়গায় লিখবো 1.5 লাখ। এভাবে ক্যালকুলেশন করে দেখো এনপিভি বের হলো 9,213 টাকা। তারপর বের করতে হবে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্স হলো টিপিভি ডিভাইডেড বাই এনসিও। একটু আগে আমরা এনপিভি বের করতে গিয়ে আমরা টিপিভি বের করেছি। টিপিভির পরিমাণটা হলো 1,59,213। এটি আমরা লিখে দিয়ে এনসিও 1.5 লাখ টাকা বসায় দিয়ে আমরা মান পেলাম 1.06। দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টসে তোমার কাছ থেকে একটা সিদ্ধান্ত চেয়েছিল যে এনপিভির উপর ভিত্তি করে তুমি বলো এই মেশিনটা কেনা উচিত কিনা। আমরা এনপিভিটা পজিটিভ পেয়েছিলাম 9,213 টাকা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একটা জিনিস মনে রাখবা, এনপিভি যদি পজিটিভ বের হয় তাহলে আমরা প্রজেক্টটি গ্রহণ করব। আর এখানে যেহেতু এনপিভিটা 9,213 টাকা, এটি পজিটিভ এনপিভি, তাই আমরা সিদ্ধান্ত নেব হ্যাঁ এই মেশিনটা আমরা ক্রয় করব। সিদ্ধান্তটা হবে ইয়েস, the fund should be bought the machine because of the positive NPV. NPV পজিটিভ হয়েছে, তাই আমরা এই মেশিনটি ক্রয় করব। প্রিয় ছাত্রছাত্রীরা, এই অঙ্কটি তোমরা বাসায় অনেকবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে ফেসবুকে কমেন্টস করে জানাও, আমি তোমাদের সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।